আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফিজিক্স 2 সর্বশেষ অধ্যায় থেকে বড় প্রশ্নটি পড়ব। সেটি হচ্ছে E সমান mc স্কয়ার, এটা প্রমাণ, অথবা আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক প্রতিপাদন। তো এখানে ভর শক্তি সম্পর্ক হবে আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক প্রতিপাদন করো। তো ভর শক্তি বলতে এখানে কোন বস্তুর ভর হচ্ছে এটা m এবং শক্তি এনার্জি এটা হচ্ছে E। তো এই ভর আর শক্তির মধ্যে যে সম্পর্ক আছে সেটি আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো এই প্রমাণটি করার জন্য আমরা কোনো একটা বস্তু এখানে নিব। তো এখানে আমরা একটা বস্তু নিলাম যার ভর হচ্ছে m। এখন এই m ভরের যে বস্তুটি আছে এই বস্তুতে যদি আমরা F মানের একটা বল প্রয়োগ করি তাহলে বস্তুটা কি হবে, সে গতিশক্তি লাভ করবে, অর্থাৎ একটা বেগ তার ভিতরে আসবে, তাহলে সে v বেগে গতিশীল হবে। অর্থাৎ এই m ভরের কোনো বস্তুতে যদি আমরা F মানের বল প্রয়োগ করি, এখানে আমি লিখেছি m ভরের কোনো বস্তুতে F বল প্রয়োগ করাই v বেগে গতিশীল হয়, তাহলে ওই বস্তুটা যে বেগটা পাবে সেই বেগটা হচ্ছে v। এখন একটা পর্যায়ে যে এই যে বস্তুটা একটা সময়, সেই সময়টা ধরে নিলাম যে dt সময়ে এই দূরত্ব যে অতিক্রম করলো এটা হচ্ছে তার সরণ হবে, তাহলে dx, অর্থাৎ এই dt সময়ে dx পরিমাণ সরণ এখানে ঘটবে। তো এখন ওই বস্তুটার যেহেতু ভর আছে এবং বেগও আছে, তাহলে ওই বস্তুর ভরবেগ কি হবে? ভরবেগ সমান ভর ইনটু বেগ। তা ভর আছে আমাদের m এবং বেগ আছে হচ্ছে v, তার মানে হচ্ছে আমাদের ওই বস্তুর যে ভরবেগ সেটি হচ্ছে mv। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে ভরবেগের একটা সূত্র আছে, দ্বিতীয় সূত্র অনুযায়ী বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো আমাদের ভরবেগ যদি এইটা হয়, তো ভরবেগের পরিবর্তন বলতে কি? ক্ষুদ্র পরিবর্তন। তো ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে, তাহলে এইটা যদি ভরবেগ হয়, ভরবেগের পরিবর্তন হবে dmv, ক্ষুদ্র পরিবর্তন। এবং পরিবর্তনের হার বলতে আমরা জানি সময় দিয়ে ভাগ, তা আমাদের এখানে সময়ের যে ক্ষুদ্র পরিবর্তন ছিল সেটি হচ্ছে dt। তো এইটা হচ্ছে সমানুপাতিক হবে এই বস্তুর উপর যে বল প্রয়োগ করেছিলাম। তাহলে কি বল? F মানের একটা বল প্রয়োগ করেছিলাম, তো এইটা সমান সমান F। এটা আমরা কিভাবে পেলাম? এটা পেলাম হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে। কারণ দ্বিতীয় সূত্রে বলা ছিল যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো এটাকে যদি আমরা এফটাকে এই পাশে নিয়ে আসি, এফ সমান সমান, এটা একটু সাজায় লিখব d/dt ইন্টু mv, এভাবে লিখলাম। তো এখানে d/dt অফ mv একটা সূত্র আছে, আমরা জানি সূত্র হচ্ছে d/dx uv। এই uv এর ডিফারেন্সিয়েশন করলে এটা আমরা পাই, ইউটা একবার আগে আসবে, u d/dx অফ v প্লাস ভিটা এবার আগে আসবে, d/dx অফ ইউটা পরে যাবে। তো এই অনুযায়ী যদি এই সূত্রটা আমরা একটু ভাঙাই, তাহলে f এর যে মানটি হবে f ইকুয়াল, m টা আগে আসবে m d/dt অফ v, তা এই ভিটা এখানে লেখা আর উপরে লেখা একই কথা, এই d এর সাথে লিখে দিলাম, আমরা উপরে লিখে দিলাম গুণ আকারে, প্লাস এবার ভিটা আগে আসবে, m টা পরে যাবে, তাহলে d এর সাথে হবে m আর এখানে হবে dt। তো আমরা f এর যে মানটা পেলাম, এখানে আমরা একটা সমীকরণ দিব। এখন এই যে f বল প্রয়োগ করেছি, f বল প্রয়োগ করার কারণে কিন্তু এখানে একটা সরণ হয়েছে, অর্থাৎ সে এখান থেকে এই অবস্থানে এসেছে, তো dx সরণ ঘটেছে। তাহলে আমরা ওই কথাটি লিখব যে f বল প্রয়োগে dx সরণ ঘটাতে কৃত কাজ।
অর্থাৎ আমরা যে এই বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ করার পরে সরণ ঘটেছে, আর সরণ ঘটানোর জন্য কি হয়েছে, কাজ হয়েছে। এখন কাজ সমান আমরা জানি কি, যে বল ইনটু সরণ। তাহলে আমরা কাজ সমান কি পাবো, বল হচ্ছে আমরা এফ মানের বল প্রয়োগ করেছিলাম, তাহলে এফ মানের বল অর্থাৎ এফ এবং সরণ, সরণ হচ্ছে আমাদের এখানে ডিএক্স, তাহলে আমরা পাচ্ছি কাজ ইকুয়াল এফ ডিএক্স। এখন এই বস্তুটা কি অবস্থায় আছে, বল প্রয়োগের পরে বস্তুটা অবশ্যই কি হয়েছে, গতিশীল অবস্থায়, অর্থাৎ স্থির অবস্থা থেকে একটা গতিশীল অবস্থার মধ্যে চলে এসেছে। তো আমরা জানি গতিশীল কোনো বস্তুর এই যে কাজ করে সেই কাজটাই তার গতিশক্তি, অর্থাৎ এই যে যে কাজটা করেছে এই কাজটাই ওই বস্তুর কি গতিশক্তি। তাহলে আমরা জানি যে গতিশীল বস্তুর কৃত কাজই গতিশক্তি। তো গতিশক্তি বলতে আমরা গতিশক্তিকে লিখি হচ্ছে ই কে বা কাইনেটিক এনার্জি, ই কে। তো এখন এই ই কে বা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, এটার যে ক্ষুদ্র পরিবর্তন আমরা ধরে নিই, এটা হচ্ছে ডিই কে। তো ডিই কে সমান সমান, তো যেহেতু আমরা কাজ বলছি যে কৃত কাজই গতিশক্তি, তাহলে আমরা এই ডিই কে সমান সমান এইটার যে কৃত কাজ আমরা পেয়েছি সেটা হচ্ছে এফ ইন্টু ডিএক্স, এটা লিখতে পারি। গতিশীল বস্তুর কৃত কাজই হচ্ছে গতিশক্তি, অতএব আমরা লিখতে পারি যে এই গতিশক্তি অর্থাৎ ডিই কে সমান হচ্ছে এফ ডিএক্স। এখন আমরা এইখান থেকে লিখি ডিই কে সমান এখানে এফ ইন্টু ডিএক্স। তো এফ এর মান আমরা 1 নম্বর সমীকরণে আছে, তো এই মানটি আমরা এখানে বসিয়ে দিব। তাহলে এফ এর মান আছে কি, এম ডি বাই ডিটি অফ ভি বা এখানে ডিভি প্লাস ভি ডিএম ডিভাইডেড বাই ডিটি। এখানে ডিএক্সটা গুণ আছে, তাহলে টোটালটার সাথে আমরা ডিএক্স গুণ রেখে দেব। এখন আমরা যেটা করব, এই যে ডিভি এবং ডিএম, এখানে এই ডিএক্সটা উপরে গুণ আছে, ডিএক্সটাকে আমরা উপরে গুণ করে দেব। তাহলে আমরা ডিই কে সমান সমান এম ইন্টু ডিএক্স বাই ডিটি পাচ্ছি, ইন্টু এই ডিভিটা উপরে ছিল, এই ডিভিটা রেখে দেব এখানে গুণ আকারে, প্লাস এখানে আছে ভি, এখানে ডিএক্সটা যদি এখানে গুণ করি তাহলে ডিএক্স বাই ডিটি, আর এই ডিএমটা যেহেতু গুণ আছে ডিএমটা এখানে থেকে যাবে। এখন এই যে ডিএক্স বাই ডিটি আছে, এই ডিএক্স ডিটির একটা মান আছে, এই যে এখানে যে ডিএক্স ডিটি আছে এবং এইখানে হচ্ছে দুই জায়গায় মানটি বসিয়ে দেব। এখন কথা হচ্ছে ডিএক্স বাই ডিটির মানটা কোথায় আছে, সরণ সমান বেগ গুণ সময়, এটা আমরা জানি ফিজিক্স অনেক পড়ে আসছি যে সরণ সমান সমান বেগ গুণ সময়। তো সরণ মানে এখানে আমাদের মূলত এখানে ডিএক্স এবং বেগ হচ্ছে ভি ইন্টু এখানে সময় আমরা নিয়েছি ডিটি। তো এখান থেকে আমরা ডিএক্স বাই ডিটি আছে, দেখো তো এখানে ডিএক্স আছে এখানে ডিটি আছে, এই ডিটি যদি এই পাশে আমরা নিয়ে আসি তাহলে এখানে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি লেখা যায় কিনা, এটা এই পাশে গুণ আছে এই পাশে এনে ভাগ করে দিলাম, তাহলে আমরা এটা সমান পাচ্ছি হচ্ছে ভি। তাহলে আমরা ডিএক্স বাই ডিটি যেখানে যেখানে আছে এখানে কি দেব, ভি লিখে দেব। তাহলে আমরা এখানে পাবো ডিই কে সমান সমান এম ইন্টু এখানে ডিএক্স বাই ডিটি সমান এখন লিখবো আমরা ভি, এখানে হবে ডিভি প্লাস এখানে একটা ভি আছে আর ডিএক্স বাই ডিটি সমান আরেকটা ভি, তাহলে ভি ইন্টু ভি মানে কি একবারে ভি স্কোয়ার লিখে দিলাম। তো ভি স্কোয়ার ডিএম আমরা এখানে পাচ্ছি। তো এইটাকে আমরা আরেকটা সমীকরণ দিব, 2 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। আচ্ছা, এই 2 নাম্বার সমীকরণের পরে এখন আমরা যেটা করব সেটি হচ্ছে যে এই আইনস্টাইনের একটা ভরের আপেক্ষিকতার সূত্র দেওয়া আছে, সেই সূত্রটা বইয়ে দেওয়া আছে, আমরা ওই সূত্রটা একটু এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, ভরের আপেক্ষিকতার যে সূত্র হতে আমরা লিখতে পারি
এম অর্থাৎ গতিশীল বস্তুর ভর ইকুয়াল নিশ্চল ভর ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখানে এম হচ্ছে গতিশীল বস্তুর ভর, এটা হচ্ছে স্থির বস্তুর বা স্থির ভর যেটাকে নিশ্চল ভর বলে, আর এইখানে ভিটা হচ্ছে আমরা জানি বেগ, বেগ বলতে বস্তুর বেগ, আর সিটা হচ্ছে এখানে এই আলোর বেগ। এখন আমরা যেটা করব, আমরা উভয় পক্ষে বর্গ করে দিব। তো উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে এই পাশে থাকে এম স্কোয়ার, এই পাশে উপরে থাকে এম নট স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে রুটটা উঠে যাবে 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তো এখন আমরা এখানে লসাগু নিব, এম স্কোয়ার সমান সমান উপরে এম নট স্কোয়ার থাকবে, আর এখানে আমরা যদি লসাগু সি স্কোয়ার নিই তাহলে 1 এর সাথে ভাগ হয়ে সি স্কোয়ারই থাকে, মাইনাস এখানে সি স্কোয়ার কাটা যায় এবং ভি স্কোয়ারের সাথে, তাহলে শুধু ভি স্কোয়ার থাকে, তার মানে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখন এই যে নিচে যে সি স্কোয়ার, এটা ভাগ আছে হরের সাথে, তো এটা যদি আমরা গুণ দিয়ে উল্টায় দিই তাহলে উপরে চলে যায় এম নটের সাথে গুণ হয়ে যাবে, তার মানে এম স্কোয়ার সমান সমান এম নট স্কোয়ার সি স্কোয়ার, এই সি স্কোয়ারটা উপরে চলে আসবে, আর নিচে সি স্কোয়ার মাইনাস যে ভি স্কোয়ার ছিল এটা থেকে যাবে। তো এখন আমরা এখান থেকে যদি আর গুণন করে দিই, আর গুণ করে দিই, তাহলে যেটা দাঁড়াবে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার সমান সমান এম নট স্কোয়ার সি স্কোয়ার। এখন এই যে লাইনটি আমরা পেলাম, এই লাইনে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব বা ব্যবকলন করব। তো এই ডিফারেন্সিয়েশন প্রত্যেকটা অংশ আলাদা করে করতে গেলে অনেক সময়ের দরকার, তো এই কারণে সংক্ষেপে মনে রাখার জন্য আমি একটা সিস্টেম এখানে লিখে দিচ্ছি, এটা অ্যাপ্লাই করবা। সেটা হচ্ছে এই যে আমরা প্রথমে এম স্কোয়ারকে করব যখন, তখন সি স্কোয়ার থেকে যাবে, যেমন এম স্কোয়ারের অর্থাৎ এম এর যে পাওয়ার আছে এটা আগে চলে আসবে, অর্থাৎ 2m। তো 2m যখন আমরা করেছি তাহলে আমরা এখানে dm লিখব, অর্থাৎ একে ডিফারেন্সিয়েশন করেছি। আবার এই সি স্কোয়ার আমরা করি নাই, সি স্কোয়ারকে রেখে দিব, তাহলে 2m dm সি স্কোয়ার। এবার আমরা এইখানে যেহেতু এদের আগে প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা এখানে প্লাস দিয়ে পরেরটাকে করব সি স্কোয়ার। এবার আমরা সি স্কোয়ারকে করব এবং এম স্কোয়ারকে রেখে দিব। তো সি স্কোয়ারকে করলে একইভাবে পাওয়ারটা সামনে চলে আসবে 2c, আর সির জন্য এখানে যেহেতু ডিফারেন্সিয়েশন করেছি সির সাপেক্ষে, তাহলে হবে ডিসি। আর এম স্কোয়ারকে আমরা কিছু করি নাই, এম স্কোয়ারকে আমরা রেখে দিব। একইভাবে এখানেও এই যে মাইনাস দিয়ে এম স্কোয়ার ভি স্কোয়ারকেও একইভাবে কাজ করব, যখন এম স্কোয়ারে কাজ করব ভি স্কোয়ারকে রেখে দিব, তাহলে এখানে আসবে এম স্কোয়ারকে করলে 2m, এখানে dm এবং ভি স্কোয়ার এখানে থেকে যাবে। আবারও যেহেতু এদের আগে মাইনাস চিহ্ন, ভি স্কোয়ারকে কাজ করব, তাহলে মাইনাস নিলাম। এবার ভি স্কোয়ারকে করলে হবে 2v, যেহেতু ভির সাপেক্ষে তাহলে হবে dv, এবং ভি স্কোয়ারের সাথে এম স্কোয়ার ছিল, এম স্কোয়ারকে আমরা রেখে দেব। তো এটা হচ্ছে ইকুয়ালের এই পাশের টুকু হয়ে গেল। এবার এই যে ডান পাশে যেটুকু রয়েছে এম নট স্কোয়ার সি স্কোয়ার, এই অংশটুকু করব। তো এম নট স্কোয়ারকে করলে হবে 2m নট, তাহলে এম নটের সাপেক্ষে করলে আমরা ডিএম নট লিখতে পারবো ডিফারেন্সিয়েশনে, এবং সি স্কোয়ারে কাজ করি নাই তাহলে সি স্কোয়ার আমরা রেখে দিব। এখন আমরা এই সি স্কোয়ারকে যদি করি তাহলে এখান থেকে আমরা যেহেতু দুইটার আগে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন দিব। তো সি স্কোয়ারকে করলে হবে 2c, অর্থাৎ এই 2টা সামনে চলে আসবে, সি হবে, এবং ডিফারেন্সিয়েশনের জন্য ডিসি হবে সি এর সাপেক্ষে। তো এখানে এম নট স্কোয়ারটা থেকে যাবে, এম নট স্কোয়ার থেকে যাবে। তো এটা হচ্ছে আমাদের ব্যবকলন করা হয়ে গেল। এখন এইখানে এই যে এম নট এবং সি, এই এম নট হচ্ছে নিশ্চল ভর
আর সিটা হচ্ছে আলোর বেগ, এই দুইটাই হচ্ছে ধ্রুবক। তো ধ্রুবক হওয়ার কারণে যেখানে যেখানে এই এম নট এবং ডিসি আছে সেখানে আমরা এই ডিফারেন্সিয়েশন করলে শূন্য পাবো। এখানে আমরা লিখব যে সি এবং ডি এম নট এই দুইটা টার্ম ধ্রুবক হওয়ায় যেখানে যেখানে আমাদের ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডিসি এটা সমান 0 এবং এই ডি এম নট যেখানে পাবো আমরা ডি এম নট সমান 0 হবে। কি কারণে 0 হবে? এই সি এবং ডি এম নট এরা দুজনে হচ্ছে ধ্রুবক। তো এই যে লাইনটা আমরা সর্বশেষ পেয়েছিলাম, এই লাইনে যেখানে যেখানে ডিসি এবং ডিএম নট আছে সেখানে আমরা শূন্য করার পরে যে লাইনটি পাবো আমরা একটু উপরে লিখি। এই লাইনটা আসলে আগের লাইনটা আমি রেখে দিছি, এর কারণ হচ্ছে এই 2 নম্বর সমীকরণটা আমাদের একটু কাজে লাগবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে 2m dm c স্কয়ার, এখানে dm নটও নেই ডিসিও নেই, তাহলে এটা থেকে যাবে 2m dm c স্কয়ার। তো এটা থেকে যাবে। এরপরে 2c dc m স্কয়ার, যেহেতু এখানে ডিসি আছে তাহলে এটা 0 হয়ে যাবে। তো আমরা এখানে প্লাস 0 বসাবো। তারপর হচ্ছে মাইনাস 2m dm b স্কয়ার, এখানে কিন্তু dm নট নেই ডিসিও নেই, তাহলে এটা থেকে যাবে 2m dm b স্কয়ার। এরপরে মাইনাস এখানেও 2v dv m স্কয়ার, এখানেও এটা থেকে যাবে 2v dv m স্কয়ার, এটা থেকে যাবে সমান সমান। এখানে কিন্তু dm নট রয়েছে, আবার এখানে কিন্তু ডিসি রয়েছে। তো dm নট আর ডিসি যেখানে থাকবে সেটা 0, এটা 0, এটাও 0, তার মানে সমান সমান আমরা 0 পাবো। ডান পক্ষে আমরা টোটালটাই 0 পাবো। তো এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এই যে দুইটা টার্ম এখানে নেগেটিভ আছে অর্থাৎ মাইনাস আছে, আমরা ইকুয়ালের ডান পাশে নিয়ে এটাকে পজিটিভ লিখব। তাহলে আমরা পাবো 2m dm c স্কয়ার সমান সমান এইটা এবং এটা দুইটাই মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা নেই 2v dv m স্কয়ার প্লাস এটা নিলে হবে 2m dm v স্কয়ার। উভয় পক্ষে যদি 2m দ্বারা ভাগ করে দিই তাহলে এর ভিতরে 2m আছে, এখানেও 2 এবং m আছে, গুণ আছে, এখানে দুইটা m আছে, একটা m থেকে যাবে। এখানে আছে 2m dm, তার মানে এখানেও দুইটা m আছে। তো আমরা এই দুইটা m অর্থাৎ 2m, এখানে 2, এখান থেকে একটা m গেলে একটা m থাকবে, আর এইখানে আছে 2m। তো এটাকে আমরা বাদ দিয়ে লিখলে এখানে হবে dm c স্কয়ার সমান সমান 2টা চলে যাবে, এখান থেকে একটা m যাবে, তাহলে এখানে থাকবে v, এখানে থাকবে dv, এখানে একটা m থাকবে, আর এইখানে যেটা হবে 2m চলে গেলে d থাকবে, m থাকবে, v স্কয়ার থাকবে। তো এখন আমরা এই যে m টাকে যদি একটু সামনে নিয়ে আসি তাহলে আমাদের এখানে লিখতে পারি dm c স্কয়ার সমান mv dv প্লাস এখানে হবে v স্কয়ারটাকে সামনে নিয়ে আসবো v স্কয়ার dm। তো এখানে আমরা কি করলাম, m টাকে সামনে লিখেছি আর এখানে বাকিটা ঠিক আছে। এখানে কি করেছি, v স্কয়ারটা শেষে ছিল, একেও আমরা সামনে আগে নিয়ে এসেছি, যেহেতু সবাই গুণ আছে আগে লিখতে পারি। তো এখন আমরা এখানে যেটা পেলাম এটাকে যদি আমরা 3 নাম্বার সমীকরণ দিই তাহলে 2 নাম্বার সমীকরণ আর 3 নাম্বার সমীকরণের যদি আমরা একটু লক্ষ্য করি যে ডান পক্ষ, এই যে 2 নাম্বার সমীকরণটা আমি এই কারণেই এখানে মুছে দেইনি, যে এখানে ডান পক্ষ আছে mv dv আর এখানে আছে v স্কয়ার dm, তাহলে কি ডান পক্ষ মিলে গেল। তো ডান পক্ষ যদি মিলে যায় তাহলে শর্ত মতে বাম পক্ষও কি সমান হবে।
তাহলে আমরা এই 2 নাম্বার এবং 3 নাম্বার থেকে বাম পক্ষ নিয়ে লিখতে পারি 2 ও 3 হতে। তো এখানে 2 নম্বরে বাম পক্ষ ছিল হচ্ছে DEK এবং 3 নম্বরে বাম পক্ষ হচ্ছে DMC²। এটা আমরা লিখতে পারি। এখন আমরা এই যে অবস্থা আছে এই অবস্থায় আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। আগে আমরা ডিফারেন্সিয়েশন করেছি, এখন আমরা ইন্টিগ্রেশন করব, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ DEK সমান সমান ইন্টিগ্রেশন অফ DMC²। তো ইন্টিগ্রেশন করলে এখানে একটা লিমিট বা সীমা ধরতে হয়, যেহেতু এটা EK তাহলে আমরা এখানে 0 থেকে শুরু করে সর্বোচ্চ EK অর্থাৎ আপার লিমিট নেব EK আর লোয়ার লিমিটে 0 দিব। আর যেহেতু এটা ভরের সাপেক্ষে, তো আমাদের এখানে দুইটা ভর আছে, একটা গতিশীল ভর আর একটা হচ্ছে নিশ্চল ভর বা স্থির ভর। তো এই নিশ্চল ভর হচ্ছে সর্বনিম্ন বা লোয়ার লিমিট, আর সর্বোচ্চ হচ্ছে গতিশীল যে ভর আছে সেটা হচ্ছে m। এরপরে যে লাইনটি আসবে সেটি হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে EK DEK সমান সমান, এখানে সিটা হচ্ছে আলোর বেগ ছিল, এটা একটা ধ্রুবক, তো ধ্রুবক মানটা আমরা বাইরে নিয়ে আসব, বাকিটাকে আমরা ইন্টিগ্রেশনে লিখব। এটা হচ্ছে m0m, তাহলে শুধুমাত্র আমরা dm কে এখানে ইন্টিগ্রেশন করব আর এখানে DEK কে ইন্টিগ্রেশন করব। তো এখন আমরা যেটা করব সেই ইন্টিগ্রেশনটা ভাঙাবো, ভাঙানোর পরে আপার লিমিট লোয়ার লিমিটটা রেখে দিব। তো আপার লিমিট লোয়ার লিমিট রাখার সিস্টেম হচ্ছে এখানে লোয়ার লিমিট আর এখানে আপার লিমিট। আচ্ছা, এখন এই DEK ইন্টিগ্রেশনের যে সূত্র, এই সূত্রটা আমরা অবশ্য জানি, ইন্টিগ্রেশন অফ dx সমান সমান x, অর্থাৎ যার সাপেক্ষে আমরা করছি সেটাই থাকবে x এর সাপেক্ষে। তো এখানে EK এর সাপেক্ষে করলে এখানে শুধুমাত্র EK থাকবে, সমান সমান c²টা বাইরে ছিল এটা থাকবে, আর এইখানে যদি ইন্টিগ্রেশন করি আমরা m0m সীমাটা দিয়ে দিলাম, তো এখানেও একইভাবে যে dx এর একই সূত্র, তাহলে এখানে আসবে শুধুমাত্র m। তো এবার আমরা লিমিট বসিয়ে দিব, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হচ্ছে এখানে EK এর জায়গায় EK -0 হবে, অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আর এখানে c² ছিল এখানেও তাই, এখানে লিমিট বসাবো m -m0। আচ্ছা, এখন আমরা এটাকে c² এর সাথে গুণ করে দেব, তাহলে EK সমান পাবো EK -0 মানে EK, m এর সাথে একবার c² গুণ হবে mc² মাইনাস m0 এর সাথে একবার c² গুণ হবে। তো এই পর্যন্ত যেটা পেয়েছি আমরা, এটা হচ্ছে আমাদের গতিশক্তি EK কাইনেটিক এনার্জি। কিন্তু আমাদের যে মোট শক্তি, সেই মোট শক্তির যে সূত্র আমরা জানি যে মোট শক্তি E দ্বারা প্রকাশ করা হয়, সমান সমান গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল হচ্ছে মোট শক্তি, তাহলে স্থিতি শক্তি। আমরা গতিশক্তি পেয়ে গেছি, যে কাইনেটিক এনার্জি বা EK, এটা হচ্ছে mc² মাইনাস m0 c²। এখন একটা জিনিস আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি। তো আমরা একটু এখানে পটেনশিয়াল শক্তি বা EP, এটা হচ্ছে মূলত হচ্ছে যেহেতু স্থির শক্তি এটা, তো আমরা এটা নিশ্চল যে ভর আছে, এই নিশ্চল ভরটাই মূলত হচ্ছে, এই যে নিশ্চল ভরের সাথে যে c² আছে এটাই মূলত আমাদের স্থিতি শক্তি হিসাবে কাজ করে। তো তাহলে EP সমান আমরা এখানে লিখব m0 c², এটাই মূলত আমাদের স্থিতি শক্তি হিসাবে এখানে কাজ করে। তো আমরা গতিশক্তি পেয়েছি হচ্ছে EK, তো প্লাস স্থিতি শক্তি হচ্ছে EP বা পটেনশিয়াল এনার্জি। তাহলে E সমান সমান EK পেয়েছি আমরা mc² মাইনাস m0 c²। এবার এই যে সূত্র এখানে প্লাস দিয়েছে, এই যে এই প্লাসটা দিলাম, এরপরে EP হচ্ছে আমরা নিয়েছি m0 c²।
তো এম নট সি স্কোয়ার এটা প্লাস এবং এটা মাইনাস, এই দুটো যদি কেটে দিই তাহলে আমরা পাই হচ্ছে ই সমান সমান এম সি স্কোয়ার। এটি হচ্ছে আমাদের প্রমাণ, আইনস্টাইনের ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক বা ই সমান এম সি স্কোয়ার প্রমাণ।